আরিফ রুহিকে কোলে নিয়ে ঘুমানোর চেষ্টায় মগ্ন। এমন সময় রুমে প্রবেশ করলো মুস্কান। তাকে দেখে ভীষণ অন্যরকম লাগছিল। আরিফ মুস্কানের দিকে তাকিয়ে বলে, আপনি কি কাঁদছিলেন? মুস্কান কিছু বলে না। কিছুক্ষণ নির্বিকার চেয়ে থেকে চলে যেতে নেয়। মুস্কান রুম থেকে বেরিয়ে গেলে আরিফ সেদিকের পানে তাকিয়ে ভ্রু কুঁচকায়। রুহিকে আলতো করে আদর করতে করতে বলে, এই মেয়েটার আবার কি হলো? সকাল থেকে তো ভালোই ছিল। ওনার মা আর সৎ বাবার সাথে দেখা করার পর থেকে দেখছি আমি। রুহিকে ঘুম পাড়িয়ে তাকে বিছানায় শুইয়ে দেয় আরিফ। অতঃপর আলতো করে কাঁথা টেনে দেয়। মুস্কান রুমের মধ্যে প্রবেশ করলে আরিফ আদেশের সুরে বলে, আমি বাইরে যাচ্ছি, আমার রুহির দিকে একটু নজর রাখবেন। মুস্কান বলে। আচ্ছা, আমি নজর রাখবো। আরিফ নিশ্চিত হয়ে নিজের কাজে বেরিয়ে যায়। মুস্কান রুহির পাশে এসে কিছুক্ষণ বসে থাকে। এর মধ্যে রুহি আর জেগে ওঠে না। মুস্কান একটু বাইরে যায়। আতিকা চৌধুরীর রুমে গিয়ে দেখে তিনি ভীষণ কাশছেন। মুস্কান তার কাছে গিয়ে বলে, কি হয়েছে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, শুধু শরীরটা একটু। পুরো কথা শেষ না করতেই কাশতে শুরু করে দিলেন তিনি। কিছুটা থেমে বললেন, শরীরটা খুব খারাপ লাগছে, কিছু রান্না হয়নি আজ। আরিফটা একটু পরই খেতে চলে আসবে। বাইরের খাবার তো খেতেও পারে না ছেলেটা। কি যে করি এখন, রান্নার লোকও তো আজ ছুটি নিয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। কি করবে তুমি? তুমি তো রান্না করতে পারো না। ইউটিউব দেখে চেষ্টা করব। আপনাকে আর এই অসুস্থ শরীরে রান্না করতে হবে না। আতিকা চৌধুরী আর কথা বাড়ান না। মুস্কানও চলে যায় রান্না করতে। ইউটিউব দেখে টুকটাক রান্না করতে থাকে সে। রান্না করতে পটু না হলেও ইউটিউব দেখে বেশ ভালোই রান্না করে মুস্কান। নিজে নিজের প্রশংসা করে বলে, দেখে দেখে বেশ ভালোই শিখতে পারি আমি। আরিফ বাইরে থেকে এসে সবার আগে নিজের রুমে রুহিকে দেখতে যায়। রুহি বিছানায় একবারে সাইডে চলে এসেছিল। ঘুমের মধ্যে গড়াতে গড়াতে নিচে পড়ে যাচ্ছিল। এমন সময় আরিফ এসে তাকে ধরে ফেলে। অল্প একটুর জন্য সে বেঁচে যায়। না হলে তো বেচারি মেয়েটা পড়ে যেত। না জানি এটুকু বাচ্চার কি ক্ষতি হয়ে যেত। আরিফ আশেপাশে মুস্কানকে দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। মুস্কানকে তো রুহিকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গিয়েছিল আরিফ। আরিফের সব রাগ গিয়ে পড়ে মুস্কানের উপর। দাঁতে দাঁত চেপে বলে, মেয়েটা এত দায়িত্বহীন কিভাবে হলো? ওনাকে তো শুধু রুহিকেই দেখে রাখতে বলেছিলাম, এই কাজটাই ভালোভাবে করতে পারতো না। আরিফ রুহিকে কোলে নিয়ে বাইরে আসতে থাকে। রান্নাঘরে গিয়ে মুস্কানকে রান্নায় ব্যস্ত দেখে বলে, এই, কি করছেন এখানে আপনি? রান্না করছিলাম। কেন, কোনো অসুবিধা? আপনাকে কি বাড়িতে রান্না করার জন্য আনা হয়েছে? আপনি কিন্তু আপনাকে অপমান করছেন মিস্টার আরিফ চৌধুরী। আপনাকে সেটাই করা উচিত। ইচ্ছে করছে আপনাকে বাড়ি থেকে বের করে মুস্কান কোমলে আঁচল বেঁধে এগিয়ে এসে বলে, আপনি কি বললেন? আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আপনাকে বলেছিলাম না রুহির খেয়াল রাখতে? সেটা না করে আপনি রান্নাঘরে কি করছেন? আর একটু হলে তো আমার রুহি বিছানা থেকে পড়ে যেত। আসলে ম্যাডাম খুব অসুস্থ, আর রান্নার লোকও আজ আসেনি। তাই আপনি রাঁধুনির দায়িত্বটা নিয়ে নিলেন। ভালোই তো, আজ থেকে আমি বাড়ির রান্নার লোককে ছুটি দিয়ে দিচ্ছি। আপনাকে আর আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে না। আপনি বরং রান্নার কাজই করুন, বিনিময়ে মাসের শেষে টাকা দেব। তাই যথেষ্ট হয়েছে, আমাকে আর অপমান করবেন না। আমাকে কি আপনার বাচ্চার গভর্নেন্স পেয়েছেন? হ্যাঁ, যে সব সময় ওকে দেখবো। আর রুহি পড়ে যেতে ধরেছিল, পড়ে তো যায়নি, আর বিছানা থেকে পড়ে গেলেও কি বা এমন ক্ষতি হতো যে এত রিয়েক্ট করছেন? মরে তো যেত না। মুস্কানের কথা শুনে আরিফ প্রচন্ড রেগে গিয়ে মুস্কানের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মুস্কান হতবাক হয়ে যায়। পরপর আরো দুটো থাপ্পড় বসিয়ে দেয় আরিফ। আরেকবার থাপ্পড় মারতেই হাত বাড়ালেই মুস্কান সেটা হাত ধরে বলে, খবরদার, এই ভুল আর করবেন না। আমার আত্মসম্মানে আঘাত করেছেন আপনি। আমি আর এক মুহূর্ত থাকবো না আপনার বাড়িতে। কথাটা বলেই মুস্কান দৌড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আরিফ নিজেও রাগের মাথায় এমন কিছু করে ফেলবে ভাবতে পারেনি। এখন কি করবে বুঝতে পারে না। রহিও আচানক কাঁদতে শুরু করে দেয়। আরিফ ভাবে, উনি আর কোথায় যাবেন? একটু পর ঠিকই ফিরে আসবেন। এখন আমি রুহিকে সামলাই। মুস্কান কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে বলে, আর ফিরবো না আমি ওই বাড়িতে। আমার আত্মসম্মান এতটা ঠুকনো নয়, প্রয়োজনে রাস্তায় রাস্তায় ঘুরবো, তাও চট থাপ্পড় খেয়ে ওই বাড়িতে পড়ে থাকার কথা ভাববো না।
এসব কথা বলে চোখের জল মুছতে মুছতে সামনে এগিয়ে যেতে থাকে মুস্কান। যেদিকে দুচোখ যায় সেদিকে যাবার পর নিয়েছে সে। কয়েক ঘন্টা হয়ে গেল মুস্কান বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। শুরুর দিকে পাত্তা না দিলেও আরিফের এখন বেশ চিন্তা হচ্ছে মুস্কানকে নিয়ে। আরিফ বিড়বিড় করে বলল, কোথায় চলে গেলেন উনি? অনেকক্ষণ তো হলো, এখনো ফিরছেন না কেন? আবার কোনো বিপদ হলো না তো? উনি তো চট্টগ্রাম শহরে কাউকে চেনেনও না, তাহলে যাবেন কোথায়? আরিফের এমন চিন্তার মধ্যেই আতিকা চৌধুরী তার রুমে এসে বললেন, হ্যাঁ রে, মুস্কান কোথায়? অনেকক্ষণ থেকে ওকে দেখছি না। আরিফ ভাবলো আতিকা চৌধুরী এখন সব জানলে রেগে যাবেন, অনেক দুশ্চিন্তায় করবেন। আর মুস্কান তো বলেছিল তার শরীর নাকি ভালো না, তাই চিন্তা করলে শরীরটারও বেশি খারাপ হবে। এসব ভেবে সত্যটা লুকিয়ে বলে, উনি একটু পাড়া প্রতিবেশীর সাথে গল্পগুজব করতে বেরিয়েছেন, তুমি চিন্তা করো না, একটু পরেই ফিরে আসবেন। আরিফের কথাটা বিশ্বাস হলো না আতিকা চৌধুরীর। তিনি বুঝলেন কিছু একটা হয়েছে, কিন্তু কিছু বললেন না। এদিকে আরিফও চুপচাপ ভাবতে লাগলো মুস্কানের কথা, মেয়েটার কি হলো তাহলে। এর মধ্যে রুহি কেঁদে ওঠায় রুমে গিয়ে তাকে কোলে তুলে নিল আরিফ। রুহির কান্না থামাতে ব্যস্ত হয়ে গেল, তার মাথা থেকে মুস্কানের চিন্তাটাও বেরিয়ে গেল। কিন্তু আতিকা চৌধুরী ভাবতে লাগলেন, মুস্কান হঠাৎ করে কই চলে গেল, মেয়েটার কোনো বিপদ হলো না তো। মুস্কান বাড়িতে ফিরে এসেছে বৃষ্টিতে ভিজে, জুবুথুবু হয়ে এসেছে মেয়েটা। আতিকা চৌধুরী মুস্কানকে এভাবে দেখে বলল, কি হয়েছে মুস্কান, তোমার এই অবস্থা কেন? কোথায় গিয়েছিলে তুমি? মুস্কান বাড়ির সদর দরজা পেরিয়ে একটু এগিয়ে এসেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আতিকা চৌধুরী গিয়ে মুস্কানকে সামলে নিল, মুস্কানের জ্ঞান ফেরানোর তোড়জোড় শুরু করে দিল। আরিফও ততক্ষণে চলে এসেছে সেখানে। মুস্কানকে এভাবে দেখে তার ভীষণ ভয় লাগলো, দৌড়ে এসে মুস্কানকে কোলে তুলে নিল। ওর এই অবস্থা কিভাবে হলো আরিফ? তুই তো বলেছিলি ও নাকি বাইরে ঘুরতে গেছে। আরিফ কিছু বলতে পারলো না, অলগোছে মুস্কানকে কোলে তুলে নিয়ে চলল রুমের দিকে। কিছু সময়ের মধ্যে মুস্কানের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে মুস্কান বলে উঠল, আমি দেখেছি, আমি ওনাকে দেখেছি। কাকে দেখেছেন আপনি? কাকে দেখেছেন আপনি? আরিফের প্রশ্নের উত্তরে মুস্কান কিছুই বলল না, চারিদিকে তাকিয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? আমি থাকবো না এখানে। বলেই ওঠার চেষ্টা করলো সে। আরিফ মুস্কানকে আটকে নিয়ে বলল, চুপচাপ বসে থাকুন এখানে, এক পাও ওঠার চেষ্টা করবেন না, আপনি অসুস্থ। আমি একদম ফিট আছি, আমাকে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি অসহায় হতে পারি, কিন্তু তার মানে এই নয় আমার কোনো আত্মসম্মান নেই। আমি থাকবো না এই বাড়িতে। রাখুন আপনার আত্মসম্মান, আমি সেই রকম পুরুষ না যে বউ পেটাবো। আপনি তখন এমন কথা বলে ফেলেছিলেন যে আমি নিজের মেজাজ সামলে রাখতে পারিনি। আই এম সরি। এখন অন্তত আপনি আর রাগ করে থাকবেন। আমি সরি, আমার ওভাবে বলা উচিত হয়নি। আসলে ভুল আমাদের দুজনেরই ছিল। ওটুকু একটা বাচ্চা সম্পর্কে আমি এমন কথা কিভাবে বললাম? ছি, আসলে আমার মেজাজ হঠাৎ করে বিগড়ে গেছিল। হ্যাঁ বুঝতে পারছি, বাদ দিন এখন, যা হয়েছে তা তো বদলানো যাবে না। এখন আপনি রেস্ট নিন। মুস্কান মিষ্টি হাসি উপহার দিল। আরিফ রুম থেকে বেরিয়ে যেতে গিয়েও আবার ফিরে এসে শোধালো, আচ্ছা, আপনি তখন কি বলেছিলেন? কাকে দেখেছেন আপনি? কই, কাউকে না তো। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমি যাই। ঠিক আছে, যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিয়ে যাবেন। ওকে। মুস্কান অন্ধকার রুমে বসে ভাবতে থাকে সেই ছায়ামূর্তির কথা। না, ভুল কিছু দেখেনি সে। লোকটাকে চিনতে তো তার ভুল হবার কথাও না। মুস্কান হাতের তালুতে হাত চুলকে বলে, উনি তাহলে আবার ফিরে এসেছেন? এতদিন পর কেন এলেন? আমি তো ওনাকে ভুলেই গিয়েছিলাম প্রায়। উনি যদি আবার আমার সামনে আসেন তাহলে আমার এই নতুন সংসার টিকিয়ে রাখতে পারবো তো? ওনার প্রতি আমার অনুভূতি তো আমি কখনো অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, আমি প্রচন্ড ভালোবাসি ওনাকে। মুস্কান চোখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস নিয়ে বলে, আই উইশ সবটাই যেন আমার মনের ভুল হয়। এই জীবনে যেন আর কখনো ওনার মুখোমুখি হতে না হয়। যদি এমনটা হয় তাহলে যে আমি। এভাবে আরো 2 দিন চলে যায়। সময় এগোনোর সাথে সাথে মুস্কানও সেদিনের খেয়াল থেকে বেরিয়ে আসে। এখন রুহির প্রতি আরো বেশি যত্নশীল হয়ে উঠেছে সে। আরিফের সাথেও সম্পর্ক স্বাভাবিক। আতিকা চৌধুরী তো মুস্কানকে নিজের মেয়ের মতোই দেখেন, তাই আর কোনো সমস্যা হচ্ছে না। মুস্কান আজ সিদ্ধান্ত নিল বাড়ির সবার জন্য স্পেশাল কিছু রান্না করবে।
এই কদিন ইউটিউব দেখে বেশ ভালো ভালো রান্নাও করা শিখে নিয়েছে মুস্কান। এরই মধ্যে আরিফ এসে জানালো, আমার কি ঘনিষ্ঠ বন্ধু আমার বিয়ের কথা শুনে খুব রেগে গেছে। তারা আমার স্ত্রী মানে আপনার সাথে দেখা করতে চেয়েছে। আতিকা চৌধুরী তালে তাল মিলিয়ে বললেন, ভালোই তো বলেছে। তোর বন্ধুরা তো কেউ বিয়েতে এলো না, এখন তো তোর বউকে দেখতে চাইবেই। তো ওদেরকে কি আসতে বলবো আম্মু? হ্যাঁ, আসতে বল। মুস্কানও তো ফ্রি আছে, সামনে আবার ওর এইচএসসি পরীক্ষা, তারপর অ্যাডমিশন টেস্ট, সব মিলিয়ে তো মেয়েটা অনেক বিজি থাকবে, তাই এখন এলেই ভালো হয়। ওকে, সব যদি ঠিক থাকে তাহলে আজ সন্ধ্যায় আমি ওদেরকে আসতে বলবো। মুস্কানেরও কোনো অসুবিধে নেই, সে তো আরো খুশি হয়ে গেছে। উচ্ছ্বসিত হয়ে বলে, আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি সন্ধ্যায় ডাকুন ওনাদের। এমনিতেও আমি ভাবছিলাম আজ আপনাদের জন্য স্পেশাল কিছু বানাবো। এখন যদি আপনার বন্ধুরা আসে তাহলে তাদের জন্য বানাবো। আমি বরং বিরিয়ানি আর গরুর গোশত রান্না করি। বেশ, করুন। সাথে একটু ইলিশের ডিমের বড়াও করবেন, আমার এক বন্ধু খুব পছন্দ করে। হঠাৎ করে চমকে উঠল মুস্কান, মনে মনে বলল, ইলিশের ডিমের বড়া পছন্দ করে এমন একজনকেই তো আমি চিনি, আবার ওনার বন্ধু। না, এসব কি ভাবছি আমি? ইলিশের ডিমের বড়া তো আরো অনেকেরই পছন্দ হতে পারে, এর সাথে নিশ্চয়ই ওনার কোনো সম্পর্ক নেই। সেদিন ওনার ছায়ামূর্তি দেখার পর থেকে আমি একটু বেশি ভাবছি মনে হয়। মুস্কান রান্নাঘরে চলে যায় রান্না বান্না সব কাজ করতে। আরিফও তার সব বন্ধুদের আমন্ত্রণ জানায়। আজ সন্ধ্যার ভোজের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় সে। আরিফের সব বন্ধুরা জানায় তারা সবাই আসবে। আরিফ খুশি হয় তার বন্ধুদের আসার খবরে। বিকেল থেকে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। এই ঝুম বৃষ্টির মধ্যেখানেও আরিফের দুজন বন্ধু আবির এবং চয়নও চলে এসেছে। দুজন এসে আরিফের সাথে বেশ রসিয়ে রসিয়ে গল্প করছে। আবির বলছে, কিরে আরিফ, আমাদের না বলেই বিয়ে করে নিলি? এটা কিন্তু ঠিক হলো না। আমরা কত আশায় ছিলাম জানিস, তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো, আর তুই কোন জোশের মতো একা বিয়ে করে নিলি? আরে ইয়ার, আমি নিজেও বুঝতে পারিনি এভাবে বিয়েটা হয়ে যাবে। আচ্ছা হোক, আজ কবজি ডুবিয়ে খেয়ে সব কিছুর প্রতিশোধ নেব। আরিফ কিছু একটা ভেবে বলল, এই কুজন কোথায়? ও এখনো আসেনি কেন? ওকে আমি কত করে আসতে বললাম, ওর জন্য ইলিশ মাছের ডিমের বড়ারও ব্যবস্থা করেছি। ও কি মন খারাপ করে এলো না? আবির সাথে সাথে বলে উঠল, তুইও না আরিফ? তুই কোনজনকে চিনিস না? ও কি এইসব রাগ করে থাকা ছেলে নাকি? হয়তো কোথাও কোনো কাজে আটকে গেছে, সঠিক সময় হলে ঠিকই আসবে দেখিস। এর মধ্যে মুস্কান সবার জন্য খাবার নিয়ে উপস্থিত হলো। মুস্কানকে দেখে চয়ন বলল, বাহ আরিফ, তুই জিতেছিস। ভাবি আমাদের মাশাল্লাহ মাশাল্লাহ। মুস্কান লাজুক হাসে, অতঃপর বলে, আপনারা বসুন ভাইয়া, আমি খাবার পরিবেশন করছি, রান্না প্রায় শেষ। আবির বলে ওঠে, খাবার পরেও খাওয়া যাবে। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য তো আপনাকে দেখা। এমন সময় হঠাৎ কারো ভারী কণ্ঠস্বর কানে ভেসে ওঠে। কেউ একজন বলে, আমি দেখবো আরিফের বউকে, দেখি আরিফের বউ কেমন হয়েছে। চেনা কণ্ঠস্বর শুনে মুস্কান হতবাক হয়ে গেল। পিছনে ফিরে তাকাতেই তার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। তার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, কোন ভাইয়া? মুস্কান এক পলকে তাকিয়ে রয় চিরচেনা সেই মুখটির পানে। এই অববয়, এই চোখ, নাক সবই যে তার বড্ড চেনা। বিপরীত দিকে থাকা কুজনও কিছুক্ষণ বিমূঢ় ভাবে তাকিয়ে থাকে মুস্কানের পানে। সেও যেন বড্ড অবাক হয়ে গেছে মুস্কানকে এভাবে দেখে। মুস্কান যখন বিস্ময়ের সাথে কুঞ্জনকে দেখতে ব্যস্ত, তখন আরিফ ব্রকুসকে তাকিয়ে আছে মুস্কানের দিকে। সে তো এটাই বুঝতে পারছে না যে কুজনকে দেখার পর থেকে মুস্কান এমন করছে কেন। মুস্কানকে কুজনকে আগে থেকে চেনে, এই প্রশ্নটাই ঘুরপাক খেতে থাকে তার মনে। কুজন বিস্ময়ের মাত্রা চাপিয়ে ধীর পায়ে ভিতরে প্রবেশ করলো। মুস্কানের একদম পাশে এসে দাঁড়ালো। মুস্কান হতবাক নয়নে তাকিয়ে রইল, চকিত হয়ে কিছু বলতে যাবে, তার পূর্বেই আরিফ এগিয়ে এসে মুস্কানের হাতটা শক্ত করে ধরে বলল, মিট মাই ওয়াইফ মুস্কান চৌধুরী। কুঞ্জনের চোখ দুটো বিস্ময়ে পরিপূর্ণ হয়ে গেল।
নিজের বন্ধুর স্ত্রী হিসেবে এভাবে নিজের প্রিয়তমাকে দেখতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেনি কুঞ্জন। মুস্কানের দিকে কিছু সময় থ মেরে তাকিয়ে রইল। মুস্কান ততক্ষণে চোখ নামিয়ে নিয়েছে, মনে মনে বলছে, তার মানে আমি কি সেদিন ঠিকই দেখেছিলাম? পূজন ভাইয়া তার মানে চট্টগ্রামে আছেন এখন। কতদিন পর ওনার সাথে দেখা হলো, তাও এভাবে। আবির সয়ন দুজনে কুঞ্জনের উদ্দেশ্যে বলল, কিরে, তোর তো আমাদের সাথে আসার কথা ছিল, তাহলে এত লেট করলি কেন? কুঞ্জন জোরপূর্বক হেসে বলে, একটু কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। কিন্তু এখানে এসে যে এভাবে সারপ্রাইজ পাবো সেটা ভাবতেও পারিনি। কোন সারপ্রাইজের কথা বলছিস তুই? কুঞ্জন মুস্কানের দিকে তাকায়। মুস্কান কুঞ্জনের দিকে তাকিয়েছিল, তাই কুঞ্জন তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। মুস্কান চোখটা সরিয়ে নেয়। এখন যে মানুষটা তার জন্য নিষিদ্ধ, এখন ওদিকে না তাকানোই শ্রেয়। মুস্কান পারছিল না নিজের বেহায়া মনটাকে নিয়ন্ত্রণ করতে। আমাদের মন যে সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে। কুঞ্জনের মুস্কানের দিকে তাকিয়ে বলে, কেন তুই আমাদের ভাবিকে দেখে অবাক হলি কেন? তোদের সবার ভাবি মানে আরিফের বউকে আমি আগে থেকেই চিনি। কুঞ্জনের কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল আরিফ। একবার মুস্কানের দিকে তো আরেকবার আরিফের দিকে তাকালো সে। বুঝে ওঠার চেষ্টা করলো কি চলছে এই দুজনের মধ্যে। মুস্কান কিছুটা বিব্রত বোধ করে বলল, আপনারা বসুন, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। আরিফ আচমকা মুস্কানের হাত ধরে তাকে আটকে দিল। কণ্ঠে কপট রাগী ভাব এনে বলল, একটু অপেক্ষা করুন, কুজনের পুরো কথা আগে শুনি। কুঞ্জন মুস্কানের দিকে তাকিয়ে বলে, মুস্কান, তুই কিছু বলবি না? আমি বলবো। মুস্কান থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে, তুমিই বলো ভাইয়া। মুস্কানের অনুমতি পেয়ে কুঞ্জন বলে ওঠে, মুস্কান আমার মামাতো বোন, আমার নিজের মামার মেয়ে। আরিফ বিস্মিত হয়ে বলে, তার মানে তুই মুস্কানের নিজের ফুফুর ছেলে? কুঞ্জন আয়েশি ভঙ্গিতে নাকে হাত দিয়ে বলে, হ্যাঁ, মুস্কান যখন ক্লাস 5-এ পড়ে তখন মামা মারা যান। তারপর মামি ওকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যান। তবুও আমাদের মাঝে টুকটাক কথাবার্তা ছিল, কিন্তু এরপর যখন মামি দ্বিতীয় বিয়ে করলো তখন যোগাযোগটা একেবারে বন্ধ হয়ে গেল। কিন্তু তাই বলে এভাবে যে মুস্কানের বিয়ে হয়ে যাবে, তাও আবার আমার অজান্তে, সেটা ভাবতে পারিনি। শেষ কথাটুকু বলতে গিয়ে কুজনের কণ্ঠটা কেঁপে উঠল। মুস্কানের হঠাৎ করে খুব কষ্ট হলো। সে দ্রুত প্রস্থান করলো। কুজন এবং আরিফ দুজনেই মুস্কানের যাওয়ার পানে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে মুস্কান রান্না করে এসেই মুখে আঁচল চেপে কাঁদতে লাগলো। কান্নারত গলায় বলতে লাগলো, কেন এমন হচ্ছে আমার সাথে? আমি তো বাস্তবতাটাকে মেনেই নিয়েছিলাম, তাহলে কেন পুরনো অতীত ফিরে এসে আমায় কষ্ট দিচ্ছে? পূজন ভাইয়া উনি কবে ঢাকা থেকে চট্টগ্রামে এলেন? আর আরিফের সাথে ওনার বন্ধুত্বটা কিভাবে হলো? এসব প্রশ্নের চেয়েও মুস্কানের মাথায় যে প্রশ্নটা বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হলো কুঞ্জনের চোখে দেখা কষ্ট। ওই দৃষ্টি বলে দিয়েছিল লোকটা ভীষণ ভেঙে পড়েছে। মুস্কান অতীতের পাতায় ডুব দিল। অতীতের তিক্ত অভিজ্ঞতা মনে পড়তে মুস্কান বলল, সব ভুল, সব। উনি কেন আমার জন্য কষ্ট পাবেন? আমার বিয়ে হয়ে গেছে, তাতে ওনার কি? উনি তো আমায় ভালোবাসেন না, ওনার তো আমার প্রতি কোনো অনুভূতিও নেই, তাহলে কেন ইনি কষ্ট পাবেন? আমারই বুঝতে কোথাও ভুল হয়েছে। মুস্কান অতীতের কথাগুলো মনে করে তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়তো মেয়েটা। তখনও তার মা দ্বিতীয় বিয়ে করেনি। মুস্কান ঈদের ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। তখন সদ্য কৌশলে পা দেওয়ার চতুর্দশী মেয়েটি নিজের মনের অনুভূতি দিয়ে ভীষণ সজাগ ছিল। ছোট্টবেলা থেকেই নিজের ফুফাতো ভাই কুজনের প্রতি তার ছিল অন্যরকম টান। কুজনের চোখ মুখের ভাষাও মুস্কান বুঝিয়ে দিত সেও কিছু ফিল করে মুস্কানের জন্য। নিজের প্রিয় কাছের কিছু বন্ধুর সাথে নিজের মনের কথাও ভাগ করে নিয়েছিল মুস্কান। তারাও মুস্কানকে বলেছিল, তুই এবার তোর কুজন ভাইকে নিজের মনের কথা বলেই দে। এসব কথার পল্লব হয়ে মুস্কানও সিদ্ধান্ত নেয় সে তার কুজন ভাইকে নিজের মনের কথা বলবে। এবার ঈদের ছুটিতে মূলত সেজন্য বাড়িতে এসেছে সে। সৌভাগ্যবশত কুজনও সেই সময় এসেছিল। তখন 10ম শ্রেণীর ছাত্র ছিল কুজন, তাই মামা বাড়িতে বেড়াতে এসেও রক্ষা নেই। সারাক্ষণ বইয়ের মুখ ডুবিয়ে রাখতে হতো।
মুস্কান কুঞ্জনকে নিজের মনের কথা বলা নিয়ে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ছিল। সেই সময় যখন সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল, তখন মুস্কানের বড় চাচার মেয়ে চুমকি তার মনের ছটফটানি বুঝতে পারে। চুমকি মুস্কানের থেকে 8 মাসের বড় ছিল। সমবয়সী হওয়ায় দুজনের মধ্যে বেশ ভাবও ছিল। চুমকি মুস্কানকে ছটফট করতে দেখে তাকে শোধায়। তোকে এমন লাগছে কেন মুস্কান? মুস্কানের কারো ভরসায় ভীষণ প্রয়োজন ছিল, তাই সে চুমকিকে বলে, আপু আসলে আমি কুজন ভাইয়াকে ভীষণ পছন্দ করি, কিন্তু আমি ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছি। ভাইয়াকে কি বলবো নিজের মনের কথা? হঠাৎ করেই চুমকির মুখে রাগ ক্ষোভ ফুঁসে ওঠে। মুস্কান কিছু বুঝতে পারে না যে চুমকি হঠাৎ এভাবে রেগে গেল কেন, তাই প্রশ্ন করে, কি হলো আপু, তোমাকে এমন লাগছে কেন? তুই আমার ভালোবাসার দিকে হাত বাড়াবে আর আমি চুপচাপ থাকবো ভাবলি? চুমকির কথা শুনে মুস্কান হতবাক নয়নে তাকায়। চুমকি রাগে স্বরে বলল, কুজন ভাইয়ার থেকে দূরে থাক। আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। তুই আমাদের মধ্যে একদম আসার চেষ্টা করবি না। চুমকির বলা কথাগুলো মুস্কানের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তার কুজন ভাইয়াকে চুমকিকে ভালোবাসতে পারে, এটা যেন তার কাছে দুঃস্বপ্ন। মুস্কান হতবাক নয়নে চুমকির দিকে তাকিয়ে বলে, তুমি কি বলছো এসব আপু? কুজন ভাইয়া তোমাকে ভালোবাসে? হ্যাঁ, ভীষণ ভালোবাসি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে যা কুজন ভাইকে প্রপোজ করে দেখ, দেখে নিস ও তোকে মুখের ওপর না বলে দিবে। চুমকির এত বেশি আত্মবিশ্বাস মুস্কানকে ভিতরে ভিতরে ভীষণ ভেঙে দেয়। সে যেন বদ্ধপরিকর হয় চুমকিকে ভুল প্রমাণ করার জন্য। ঠিক সেই কারণে মুস্কান সুযোগ খুঁজতে থাকে কুজনের সাথে কথা বলার। ভাগ্যক্রমে সুযোগটা পেয়েও যায়। সেদিন ছিল শুক্রবার দুপুরে খাওয়া শেষে কুজন সেদিন মসজিদে নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। বাড়ির অন্যান্য পুরুষেরাও যাচ্ছিল। মুস্কান সুযোগ বুঝে কুজনকে একা পেয়ে তার সামনে যায়। মুস্কানকে আচমকা নিজের সামনে দেখে কুজন বেশ খানিকটা অবাক হয়। কোমরে হাত দিয়ে বলে, কিরে মুস্কান, তুই হঠাৎ এই সময় আমার সামনে কি করছিস? তোমাকে কিছু বলার ছিল কুজন ভাইয়া। হ্যাঁ বল, কি বলবি? তাড়াতাড়ি বল, আমাকে মামা নানাদের সাথে আবার মসজিদে যেতে হবে। আমি হ্যাঁ তুই? আমি আসলে কি তুই? আমি তোমাকে ভালোবাসি কুজন ভাইয়া। কুজন হতবাক হয়ে তাকিয়ে থাকে মুস্কানের দিকে। মুস্কান নিজের মনের কথা কুজনকে বলেই চোখ দুটো বন্ধ করে নেয়। ফোঁস করে শ্বাস নিতে থাকে। কুজন রাগী গলায় বলে ওঠে, মুস্কান। মুস্কান চোখ খুলে ডোক গেলে আর কিছু বলতে যাবে তার আগে কুজন রাশভারী কণ্ঠে বলতে থাকে, তোর বয়স কত? হ্যাঁ, এই বয়সটা পড়াশোনা করার। কোথায় মন দিয়ে পড়াশোনা করবি তা না, এইসব আজে বাজে ভাবনায় ব্যস্ত তুই। প্রপোজ করছিস আমায়? তোর কি এখন প্রেম করার বয়স? ভাইয়া চুপ, আর একটাও কথা না। যা গিয়ে পড়তে বস। আর ভালো হবে যদি এসব আজে বাজে চিন্তা নিজের মাথা থেকে বের করে দিস। মুস্কান আর এক মুহূর্ত দাঁড়ায় না। কুঞ্জনের সামনে থেকে চলে আসে। নিজের রুমে এসে নিজের মনের অনুভূতি ঢেলে দিয়ে কাঁদতে থাকে। আজ তার চোখের জল যেন কোনো বাধা মানতে রাজি নয়। মুস্কানের মনে জ্বলন্ত আগুনে ঘি ঢালার জন্য যেন চুমকির আগমন ঘটল। মুস্কানের কষ্ট আরো বাড়িয়ে দেওয়ার জন্য চুমকি বলল, কি রে, কুজন ভাইয়া তোকে রিজেক্ট করে দিল না? আমি তো আগেই বলেছিলাম তোর মতো একটা মেয়েকে কুজন ভাই কেন ভালোবাসবে বল? মুস্কান কান্নারত অবস্থায় বলে, আমার মধ্যে কিসের কমতি আছে চুমকি আপু? আমায় কি ভালোবাসা যায় না? চুমকি ঠাট্টা উপহাস এবং বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলল, নিজেকে একবার আয়নায় দেখে নে মুস্কান, তাহলেই তুই সবটা দেখতে পারবি। এত মোটা কেন রে তুই? তোকে দেখে তো মনে হয় যেন একটা ছোট্ট হাতির বাচ্চা। এখনকার ছেলেরা তোর মতো মোটা মেয়ে একদমই পছন্দ করে না, বুঝলি? মুস্কান সেদিন অনেক কষ্ট পায়। এরপর থেকে সে কুঞ্জন চুমকি এই দুজনেরকে এড়িয়ে চলে। চুমকির এসবে কিছু যায় আসে না, সে তো মুস্কানকে পাত্তাই দিতে চায় না। তবে কুঞ্জন বার কয়েক নিজে থেকে মুস্কানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মুস্কান কুঞ্জনকে সবসময় এড়িয়ে চলে। ঈদ মিটে যেতেই মুস্কান আর দেরি করে না, আর নিজের মামার বাড়িতে আসে। এরপর থেকে তার জীবনের অনেকটাই বদলে যায়। সে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয়, অনেক শুকিয়ে যায় মেয়েটা।
এরপর নিজের মায়ের দ্বিতীয় বিয়েতেও তাকে ভেঙে দেয়। তখন থেকেই তো মেয়েটার জীবনের সুখ যেন হারিয়ে যায়, দুঃখে এসে ভরিয়ে দেয় মেয়েটার জীবন। তবে মুস্কান নিজেকে বদলে নেয়, নিজেকে প্রতিবাদী গড়ে তোলে, যার ফলে শুরুর দিকে যেই মেয়েটা কারো কোনো কথার প্রতিবাদ করতো না, সে আর কারো কোনো উচ্চবাচ্য সহ্য করতে পারতো না, যার ফলে মুস্কান সবার কাছে রাগী, বদমেজাজি বলে পরিচিত হতে লাগলো। কিন্তু কেউ এর পেছনে মুস্কানের মনের লুকানো দুঃখগুলো দেখলো না। আসলে কোনো মানুষ এমনি এমনি বদলে যায় না, তার সাথে হওয়া কিছু ঘটনাই তাকে সম্পূর্ণ বদলে যাওয়ার জন্য যথেষ্ট। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে চোখের জলটুকু মুছে নিল মুস্কান, অতঃপর নিজেকে শক্ত করে নিয়ে বলল, যা হবার হয়ে গেছে, এখন আমাকে স্বাভাবিক থাকতে হবে। যাই, সবার জন্য খাবার নিয়ে যাই আমি। বিরিয়ানি আর গোস্ত নিয়ে আসে মুস্কান। সবাই খাবার টেবিলে খেতে বসে পড়েছে। আতিকা চৌধুরী চলে এসেছেন ততক্ষণে। কুঞ্জন মুস্কানের মামাতো ভাই, এটা শুনে তিনি ভীষণ বেশি অবাক হয়ে গেছেন। কুঞ্জনের সাথে বেশ কথা বললেন। মুস্কান এসে দাঁড়িয়ে বলল, আসুন, সবাই খেতে বসুন। সবাই ধীরে ধীরে খেতে বসে। কুঞ্জনও সবার সাথে বসে পড়ে খেতে। মুস্কান সবাইকে বিরিয়ানি আর গোস্ত দেওয়ার পর কুঞ্জনের পাতে ইলিশ মাছের ডিমের বড়াটা দিয়ে বলে, এই নাও কুজন ভাইয়া, তোমার প্রিয় খাবার, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কুঞ্জন মলিন হেসে বলে, তুই রাখতেও শিখে গেছিস? তাহলে তো আমায় খেয়ে দেখতে হয় কেমন রান্না করছিস তুই। কুঞ্জন একটু খেয়ে বলে, বাহ, তুই তো ভালোই রাঁধুনি হয়েছিস রে মুস্কান। মুস্কান মনে মনে বলে, যদি তুমি আমায় ভালোবাসতে তাহলে আমি তোমার জন্য আরো কত স্বাদের রান্না করতাম। আমার তো অনেক শখ ছিল কুজন ভাইয়া তোমার বউ হওয়ার, কিন্তু আমার ভাগ্যে যে তা ছিল না। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই উঠে দাঁড়ায়। আরিফ মুস্কানের কাছে এসে বলে, আপনি একটু এদিকে আসুন তো, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। মুস্কান বলে, আচ্ছা চলুন। মুস্কান আরিফের সাথে যেতে যাবে, তখন এরকম সময়ে হঠাৎ কুঞ্জন এসে বলে, তুই তো তোর বউয়ের সাথে পরেও কথা বলতে পারবি, আমি কি মুস্কানের সাথে আগে একটু কথা বলতে পারি? ওকে অনেক কথা বলার আছে আমার। সেই কবে শেষ দেখা হয়েছিল আমাদের? মুস্কান কুঞ্জনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। আরিফ মুস্কানের দিকে তাকিয়ে বলে, আপনি কি কুজনের সাথে কথা বলতে চান? মুস্কান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আরিফ মর্মাহত হয়। মুস্কানের হাত যেটা সে শক্ত করে ধরেছিল, সেই হাতটা ছেড়ে দিয়ে বলে, আচ্ছা যান, আপনার ভাইয়ের সাথে কথা বলুন। কুঞ্জন কপট রাগ দেখে বলে, ভাই নয়, মামাতো ভাই। মুস্কান, আই তুই। যা বলার এখানেই বলো ভাইয়া, সবার সামনে বলো। সবার সামনে বলা যাবে না, তোর সাথে আমার গোপন কথা আছে। মুস্কান আরিফের দিকে তাকায়। তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে যাচ্ছে। আরিফ, চয়ন এরাও বিস্ময়ের সাথে তাকিয়ে আছে। কুঞ্জন মুস্কানের হাত ধরে এক প্রকার জোর করেই তাকে নিয়ে আসে একটু দূরে। মুস্কানকে হঠাৎ করে জড়িয়ে ধরে সে। মুস্কান কুঞ্জনকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। কুঞ্জন অসহায় চাহনিতে তাকায়। মুস্কানের ভীষণ কান্না পাচ্ছিল। অনেক কষ্টে সেই কান্না চেপে রেখে শক্ত গলায় বলে, আমি এখন বিবাহিত কুজন ভাইয়া, আমাকে এভাবে জড়িয়ে ধরো রাইট তোমার নেই। কুঞ্জন মলিন হেসে বলে, অনেক বড় হয়ে গেছিস তুই মুস্কান, অনেক বুঝদার হয়ে গেছিস। মুস্কান মনে মনে বলে, আমি বড় হতে চাইনি কুজন ভাইয়া, আমি যে তোমার সেই অবুঝ মুচকানি হয়ে থাকতে চেয়েছিলাম আজীবন, কিন্তু তুমি যে আমাকে সেই সুযোগটাই দিলে না। কুঞ্জন মুস্কানকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখলো। মুস্কান বিব্রত বোধ করছিল। দূরে তাকিয়ে আরিফকে দেখে সে বলে, ভাইয়া তোমার যদি কিছু বলার থাকে তাহলে জলদি বলো, আমাকে যেতে হবে। কুঞ্জন মুস্কানের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, তুই কেন আমার সাথে যোগাযোগ করা একেবারে বন্ধ করে দিলি রে মুস্কান? আমি তোর সাথে কথা বলার কত চেষ্টা করেছি, কত ছটফট করেছি, সেটা তুই দেখিসনি? মুস্কান বেশ শক্ত গলায় জবাব দেয়, আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করতাম কুজন ভাইয়া? তুমি তো নিজেই আমার সাথে যোগাযোগ করার সব পথ বন্ধ করে দিয়েছিলে। সেই সময় তুই সবে ক্লাস 8-এ পড়তি মুস্কান, আর আমি ক্লাস 10-এ। আমরা তখনও ইমেচিউর ছিলাম। সেই সময় তুই আমার থেকে কি আশা করেছিলি? আমি কিভাবে সেই সময় তোর সাথে কোনো সম্পর্কে যেতাম? আমি মুখে যাই বলি না কেন, তুই কি আমার মনের কথা কখনো বুঝতে পারিসনি মুস্কান? হঠাৎ করে মুস্কানের সর্বশরীরে কেঁপে ওঠে। মুস্কান
কুঞ্জনের দিকে হতবাক নয়নে তাকিয়ে রয় কিছু পলক, অতঃপর কাঁপা কাঁপা গলায় বলে, তার মানে তুমি কি বলতে চাইছো কুজন ভাইয়া তুমি আমায় ভালোবাসতে? ভালোবাসতাম কি রে পাগলি, আমি এখনো তোকে আর শুধুমাত্র তোকেই ভালোবাসি। কুজন ভাইয়া আমি বিবাহিতা। কুঞ্জনের হঠাৎ করে দৃঢ় বাস্তবতা কথা মনে পড়ে যায় তার মুস্কান পরিজে, আর তার নেই। কথাটা মনে আসতে বুকের বাঁ পাশে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়, চোখ দিয়ে অশ্রু টপ টপ করে গড়িয়ে পড়ে আপনা আপনি। মুস্কানেরও কান্না পায় ভীষণ। কুজন নিজেকে শক্ত করার চেষ্টা করে, মুস্কানের দিকে কিছু পলক তাকিয়ে নিজের বন্ধু আরিফের দিকে তাকায়, অতঃপর বিবেচকের মতো বলে, হ্যাঁ মুস্কান, ঠিক বলেছিস তুই। এখন তুই অন্য কারোর স্ত্রী। আমার সাথে তোর সম্পর্ক কাজিনের সীমাবদ্ধ, এর থেকে বেশি কিছু নেই আমাদের মধ্যে। আমি মেনে নিলাম বাস্তবতাটাকে। তোকে ভুলে যাওয়া কঠিন জেনেও যথাসাধ্য চেষ্টা করব তোকে ভোলার। তুই নিজের সংসারে মন দে, পারলে আমাকে ভুলে যাস। মুস্কান ব্যথাতুল দৃষ্টিতে কুজনের পানে তাকিয়ে বলে, কিভাবে ভুলবো তোমায় কুজন ভাইয়া? এমনিতে তো তোমায় ভুলে থাকার চেষ্টা করতাম, কিন্তু আজ তুমি যেভাবে আমার কাছে স্বীকারোক্তি করলে, তারপর আমি চাইলেও পারবো না তোমায় ভুলতে। যেই ব্যক্তিকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, ছোট থেকে যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, সেই ব্যক্তিটাও আমাকে ভালোবাসে, অথচ আমরা আজ সম্পূর্ণ ভিন্ন পথের পথিক। এটা যে আমি মেনে নিতে পারছি না। বলে কান্নায় ভেঙে পড়ল মুস্কান। কুজন মুস্কানকে এভাবে কাঁদতে দেখে আরো বেশি দুর্বল হয়ে গেল, কিন্তু সে চায় না নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কোনো কাজ করতে, তাই ঠায় দাঁড়িয়ে রইল। দূর থেকে মুস্কানকে কাঁদতে দেখে আরিফ এগিয়ে আসলো এর দিকের পানে, মুস্কানের কাছে এসে তাকে শোধালো, এই মুস্কান, আপনি কাঁদছেন কেন? হঠাৎ আরিফের আগমনে মুস্কান থতমত খেয়ে যায়, এদিক ওদিক তাকিয়ে বলে, কিছু না, আমি আসছি। মুস্কান বিদায় নিয়েতেই কুরজন আরিফের কাঁধে হাত রেখে বলে, মুস্কানকে দেখে রাখিস দোষ, মেয়েটা অনেক ভালো। মুস্কান আমার স্ত্রী, তুই বললেও দেখবো, না বললেও দেখবো। তবে হ্যাঁ, তুই মামাতো ভাই হিসেবে বলতেই পারিস ওর খেয়াল রাখার কথা। কুঞ্জন আর কথা না বাড়িয়ে চয়ন আবিরের পাশে গিয়ে বসলো। এদিকে আরিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই কুজন আর মুস্কান কি শুধুই মামাতো ফুফাতো ভাই বোন, নাকি এদের মধ্যে আরো কোনো সম্পর্ক আছে? ওদের চক্ষু মুখের অভিব্যক্তি যে আমায় অন্য কিছু বলে দিচ্ছে। কুঞ্জনের ফিরে যাওয়ার সময় এসে উপস্থিত হয়। ফিরে যাওয়ার পূর্বে কুঞ্জন মুস্কানের সাথে দেখা করে। মুস্কানের মুখোমুখি হয়ে সে বলে, থাক রে মুস্কান, আমি যাচ্ছি। চলেই তো যাবে, তুমি তো আমার জীবনে থাকার জন্য আসোনি, তাই বারবার আমার থেকে দূরে চলে যাও। কুঞ্জন যেন এবার মুস্কানের সব ভুল ভাবনা দূর করতে বদ্ধপরিকর হয়, তাই তো সে বলা শুরু করে, বিশ্বাস কর, আমি কখনো তোকে দূরে ঠেলে দিতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমায় বাধ্য করেছে। যখন তুই আমাকে নিজের মনের কথা জানাস, তখন আমরা দুজনেই অপ্রাপ্ত বয়স আর অবুঝ ছিলাম, তাই আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। কিন্তু এরপর যখন তুই নিজেকে গুটিয়ে নিলি, তখন আমি চেয়েছিলাম সবটা তোকে বুঝিয়ে বলতে, কিন্তু তুই আমাকে সেই সুযোগটাই দিলি না। অভিমান করে নিজের মামার বাড়ি চলে গেলি। তারপর তো আমি ম্যাট্রিক পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ম্যাট্রিক পরীক্ষা শেষ হতে না হতেই মামির দ্বিতীয় বিয়ের কথা শুনলাম। এরপর আবার কলেজে পড়ার জন্য বাইরে আসতে হলো। কলেজ শেষ করে মেডিকেল অ্যাডমিশন দিলাম, কিন্তু টিকলাম না। সব কিছু মিলিয়ে ভেঙে পড়েছিলাম। এরপর গোছাতে পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে চলে এলাম। এর মাঝে কতবার যে তোর খোঁজ নিয়েছি তুই জানিসও না, কিন্তু কোনোভাবেই তোর সাথে যোগাযোগ করতে পারিনি। আজ এতদিন পর তোকে দেখলাম, তাও এই রূপে, নিজের বন্ধুর স্ত্রী হিসেবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার পরেই আবির, চয়ন, আরিফ ওদের সাথে বন্ধুত্ব হয়। মুস্কান কিছুক্ষণ কুঞ্জনের দিকে তাকিয়ে থেকে নিজের রুমে চলে যায়। কুঞ্জন উদাস মনে বিদায় নেয়। সেদিনের পরের 2 দিন চলে গেছে, কিন্তু মুস্কানের অস্থির চিন্তার শান্তি নেই। সে এখনো ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছিল। মুস্কানের মধ্যে 2 দিন ধরে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো তার কি করা উচিত এখন।
আরিফ তো বাসর রাতেই তাকে বলে দিয়েছেন তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, শুধুমাত্র রুহির দেখাশোনার জন্যই তাকে বিয়ে করেছে। এই সম্পর্কের তো কোনো স্বাভাবিকতা নেই। অন্যদিকে কুজন মুস্কানের ভালোবাসার মানুষটিকে যে তাকে ভীষণভাবে ভালোবাসে এটা উপলব্ধি করার পর মুস্কান আর ঠিক থাকতে পারছে না। মুস্কান চিন্তা করে দেখলো আরিফ তো আমায় ভালোবাসে না, বিয়ের সম্পর্কেও তো ওনার বিশ্বাস নেই, তাহলে আমি কেন এই সম্পর্ক টেনে নিয়ে যাব? তার থেকে তো ভালো হয় যে আমি আরিফের সাথে এই মিথ্যা সম্পর্ক ছিন্ন করে কুজন ভাইয়ার সাথে সংসার করি, তাহলে আমরা দুজন সুখী হতে পারবো। আরিফকেও আর এই মিথ্যে সম্পর্ক বয়ে নিয়ে যেতে হবে না। উনি তো নিজের ইচ্ছেতে আমায় বিয়ে করেননি, ম্যাডামের কথাতেই বিয়ে করেছেন। এমন ভাবনা থেকে মুস্কান সিদ্ধান্ত নেয় আরিফকে সব কথা খুলে বলবে, তারপর দুজনে বসে একটা সিদ্ধান্ত পৌঁছাবে। আর যাই হোক, শুধু শুধু একটা প্রেমহীন সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। এমন যদি হতো যে মুস্কান আরিফকে ভালোবাসতো, তাহলে সে চেষ্টা করত এই সম্পর্কটা ঠিক করার, কিন্তু মুস্কানের মনেও তো অনেক কেউ। এভাবে একজনকে মনে রেখে আরেকজনের সাথে সংসার করাটা ঠিক হবে না। এতে যে যেমন নিজেকে ঠকাবে, তেমনি আরিফকেও। তাই মুস্কান আরিফের সাথে খেলাধুলার কথা বলার জন্য প্রস্তুতি নিয়ে নিল।